অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আসিফ আহমেদ, প্রদর্শক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি হরমোহা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে হচ্ছে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের বজ্র নিষ্কাশন চ্যাপ্টারের তৃতীয় লেকচার দিব আজকে। তো আমরা বিগত ক্লাসগুলোতে হচ্ছে বৃক্কের গঠন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে তোমাদের হচ্ছে বৃক্ক হচ্ছে বিকলের কারণ, লক্ষণ, প্রতিকার। বিকল মানে হচ্ছে কিডনি ফেলিওর, বিভিন্ন কারণে কিডনি কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া হচ্ছে এই চিকিৎসা হিসাবে আমরা বৃক্কের ডায়ালিসিস কীভাবে করা হয়, তারপর অনেক সময় বৃক্কের ট্রান্সপ্লান্ট করা হয় কীভাবে, আর বৃক্ক প্রতিস্থাপন করা হয় কীভাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই মূল আলোচনাতে। বিকল বা কিডনি ফেলিওর কেন ঘটে। তো যদি আমরা বৃক্ককে যদি আলোচনার শুরুতেই আমরা বলি, বৃক্ককে দেহের শাসন যন্ত্র বলা হয়। এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি বৃক্ক বিভিন্ন কারণে আক্রান্ত হতে পারে অথবা অন্য কোনো রোগের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত হলে তার স্বাভাবিক যে ফিল্টারিং প্রক্রিয়া বা ছাঁকন পদ্ধতি, সেই ক্ষমতা লোপ পায়। তো বৃক্কের কার্যক্ষমতা বা কর্মদক্ষতা বা কর্মক্ষমতা কমে যাওয়া বা লোপ পাওয়াকে বলা হচ্ছে বৃক্ক বিকল বা কিডনি ফেলিওর। বৃক্ক যখন রোগে আক্রান্ত হয়, এর কার্যকারিতা প্রথমে ধীরে ধীরে হ্রাস পায় এবং ক্রমাগত হ্রাস পেতেই থাকে, এবং অনেক সময় এটা দীর্ঘস্থায়ী রোগ পরিণত হয় বা অনেক দিন যাবৎ এই ঘটনাটা ঘটতে থাকে। তখন এই ধরনেরকে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক বিকল বলা হয়। অন্যদিকে কোনো সুস্থ লোকের হঠাৎ 48 ঘন্টার মধ্যে যদি বৃক্কের কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যায় বা কার্যক্রম কমে যায় বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তখন তাকে আমরা বৃক্কের তাৎক্ষণিক ফেলিওর বলি বা তাৎক্ষণিক বিকল বলি। এটাকে তাৎক্ষণিক বিকল। আচ্ছা, তো আমরা একটা ছবি দেখি। দেখো, এখানে ছবিতে হচ্ছে দুইটা অংশ দেখাচ্ছে। একটা হচ্ছে হেলদি কিডনি আর হচ্ছে রোগাক্রান্ত কিডনি, বৃক্ক আর কি। তো দেখো এটা কি অবস্থা, একদম স্বাভাবিক সুন্দর দেখা যাচ্ছে, যেটা স্বাস্থ্যবান কিডনি। আর যেটা হচ্ছে ডিজিজ বা রোগাক্রান্ত কিডনি বা বৃক্ক, সেখানে দেখা যাচ্ছে দেখো মাংসপিণ্ডের এবং মাঝখানে কতগুলো গর্তের সৃষ্টি হয়েছে, সিস্টের সৃষ্টি হয়েছে। তো এক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। তো হচ্ছে কেন বৃক্কের বিকল হয়ে যায় বা বৃক্ক কিডনি ফেলিওর ঘটে, তো কতগুলাই কারণ রয়েছে। তো মূলত হচ্ছে তাৎক্ষণিক কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যে দীর্ঘস্থায়ী যে কারণ, সেটা হচ্ছে অনেক সময় সেটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাই তাৎক্ষণিক বৃক্ক বিকলের কারণ। তো হচ্ছে এটা তিনটা ক্যাটাগরিতে আমরা আলোচনার সুবিধার্থে ভাগ করেছি। তো বৃক্ক পূর্ব ক্যাটাগরি, বৃক্ক যখন সুস্থ থাকে কিন্তু পরিশোধন যোগ্য রক্ত সরবরাহ পায় না, তাই পরিমিত মূত্র উৎপাদন করতে ব্যর্থ হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে বৃক্ক পূর্ব ক্যাটাগরি। তো এটার বিভিন্ন কারণে হতে পারে, হার্ট ফেলিওরের কারণে হতে পারে, তারপর হচ্ছে লিভার ফেলিওর, মানসিক বিপর্যয়, প্রচুর রক্তপাত, এই প্রভৃতি এ ধরনের কারণে সাধারণত বৃক্ক পূর্ব বিকল হতে পারে। আচ্ছা, বৃক্ক উত্তর ক্যাটাগরি, বৃক্ক যখন সুস্থ থাকে এবং পরিমিত পর্যায়ে মূত্র উৎপাদন হয়, কিন্তু হচ্ছে মূত্র বৃক্ক থেকে মূত্রনালীতে বহনে বাধাগ্রস্ত হয়। মানে আমরা আগেরটা পেয়েছিলাম হচ্ছে বৃক্ক হচ্ছে মূত্রনালীতে বাধাগ্রস্ত হয়, তখন এই অবস্থাকে বলবো আমরা বৃক্ক উত্তর ক্যাটাগরি। তো বৃক্কে পাথর বা মূত্রনালীতে টিউমার বা জন্মগত ত্রুটি থাকলে সাধারণত, বা পুরুষের প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায়, উদর এবং শ্রোণীদেশীয় ক্যান্সার হলে বা ইউরেটারের উপর যে চাপ পড়ে, তার ফলে মূত্র বৃক্ক থেকে মূত্রনালীতে এসে জমা হতে পারে না। এ কারণে অনেক সময় ইউরেথ্র এবং মূত্রনালীতে পাথর এবং টিউমারের কারণে অনেক সময় এই বৃক্ক উত্তর ক্যাটাগরির কারণে হচ্ছে বৃক্ক বিকল হয়ে যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে বৃক্ক ক্যাটাগরি আমরা আরেকটা ক্যাটাগরিতে ভাগ করছি। সেটা হচ্ছে বৃক্ক যখন নিজেই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এর টিস্যুগুলো এবং পরিস্রাবকগুলো, এর এককগুলো যেগুলোকে বলে আমরা গ্লুমেরুলা বা গ্লুমেরুলি বলি, এগুলো নির্গত যে নালিকাগুলোয় ক্ষতিগ্রস্ত হয়, তখন এই অবস্থাকে বলা হচ্ছে বৃক্ক ক্যাটাগরি।
সংক্রমণ, ক্যান্সার, ওষুধ বা অন্য কোনো বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ার ফলে এই অবস্থার সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমরা একটা পরিসংখ্যানে দেখেছি, আমরা একটা পাই চার্টের মাধ্যমে দেখি যে পুরো পৃথিবীতে মানুষ হচ্ছে, আমরা এটা মিশিগান অঙ্গরাজ্যের একটা রিপোর্টে দেখেছিলাম আমরা সেখানে। তো বিভিন্ন কারণে হচ্ছে বৃক্ক বিকল হয়। তো এর মধ্যে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ডায়াবেটিসের কারণে 42% লোকজনের হয়ে থাকে বৃক্কের বিকল। এছাড়া অতিরিক্ত রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের কারণে হয়েছে 29%, গ্লুমেরুলার প্রদাহজনিত কারণে হচ্ছে 7%, বৃক্কের ক্ষতজনিত কারণে হচ্ছে 2% এবং অন্যান্য কারণে হচ্ছে 20% লোক হচ্ছে কিডনি ফেলিওর হয়েছে। আচ্ছা, তো বৃক্ক যে বিকল হবে বা কিডনি ফেলিওর হলে কতগুলো বডিতে লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো কী কী? যেমন অতি অল্প এবং ঘন গাঢ় মূত্র ত্যাগ করে বা কখনো কখনো মূত্র ত্যাগই করে না। আবার অনেক সময় রক্তে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সঞ্চিত হয়, শরীরের ফুলে যায়, অতিরিক্ত পানি মূত্র হিসাবে দেহ থেকে বেরিয়ে যায় কখনো কখনো, পাঁজর এবং কোমরের মাঝামাঝি দুই পাশে ব্যথা সৃষ্টি হয়, ক্ষুধামন্দ দেখা যায়, বমি বমি ভাব দেখা যায়, বমি করে অনেক সময়, উচ্চ রক্তচাপ দেখা যায়, হাতে পায়ে যে বোধ শক্তি কমে যাওয়া, অনেক সময় হেঁচকি তুলে, অনেক সময় ঘন ঘন শ্বাস নেয়। এই কারণগুলোর ক্ষেত্রে হচ্ছে বৃক্ক বিকল বা কিডনি ফেলিওর হয়ে থাকে। তো আমরা একটা ফ্লো ইয়ের মাধ্যমে ডায়াগ্রামিক ফিগারের মাধ্যমে আমরা এর লক্ষণগুলোকে দেখি একটা, যেমন ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট, ভমিটিং, এই তো দুর্বলতা, শক্তি কমে যাওয়া, ঘুম ঘুম ভাব, তারপর হচ্ছে ইনক্রিজ থ্রিস্ট অ্যান্ড ইউরিন প্রোডাকশন, ওই যে তৃষ্ণা বেড়ে যাওয়া এবং হচ্ছে মূত্রের পরিমাণও বেড়ে যায় কখনো কখনো। এই হচ্ছে এইগুলাই। তো আমরা আবার পরবর্তী ইয়েতে চলে যাই। তো এখন যদি বৃক্ক বিকল হয়ে যায় বা কিডনি ফেলিওর হয়, তাহলে আমরা কী চিকিৎসা ব্যবস্থা নিতে পারি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বৃক্ক বিকল অত্যন্ত জটিল একটা রোগ। তাৎক্ষণিকভাবে বৃক্ক বিকল হলে আরও একটা জটিল বিষয়, তাই এই রোগের প্রতিকার করতে হলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষণের দু একটি বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় না যে এখানে কী ধরনের বৃক্ক বিকল হয়েছে কিনা বা অন্য কোনো হয়েছে। তো এই জন্য আমরা এই লক্ষণগুলো দেখলে আমরা খাদ্য বিষয়ে নিজ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নিজের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া আমরা কোনো ব্যবস্থা নিব না। ঠিক আছে, তো আমরা একটু দেখি। আচ্ছা, বৃক্ক বিকলের বিশেষজ্ঞরা 3টা পন্থার কথা বলেছেন এটার প্রতিকারের জন্য: নিয়ন্ত্রিত আহার, নিয়মিত ডায়ালিসিস করা এবং সর্বশেষ ধাপ হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। আচ্ছা, নিয়মিত আহার। বৃক্ক বিকলের চিকিৎসায় প্রথমে যে জিনিসটা নজর দিতে হবে সেটা হচ্ছে সহজ, সুলভ, সস্তা পদ্ধতির উপর। এটা হচ্ছে খাদ্যদ্রব্য। তো নিয়ন্ত্রিত এবং নিয়মিত আহার, নিয়ন্ত্রিত আহার গ্রহণ করতে হবে। কম পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে, ফলে কম ইউরিয়া উৎপন্ন হবে। কম লবণ পানি গ্রহণ করতে হবে, যাতে মূত্রের পরিমাণও কম হবে। বিশেষ করে লবণের পরিমাণটা কম খেতে হবে। অনেক সময় আমরা অতিরিক্ত লবণ গ্রহণ করি। কম পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ, যেমন কমলা, চকলেট, মাশরুম। উচ্চ রক্তে উচ্চ মাত্রায় পটাশিয়াম আয়ন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে। তো এই খাবারগুলাই আমরা একটু বিরত থাকবো। তো এই জন্য নিয়মিত খাবার গ্রহণের পরও যদি রক্তে ইউরিয়ার মাত্রা বেশি থাকে, তাহলে বৃক্ককে ডায়ালিসিস প্রক্রিয়ায় সহযোগিতা নিতে হবে আমাদের তখন যে প্রক্রিয়ায়, এবং সর্বশেষ হচ্ছে বৃক্ক প্রতিস্থাপনের কথা চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, কীভাবে ডায়ালিসিস করা হয়? তো আমরা ডায়ালিসিস করাটা নিয়ে একটু আমরা আলোচনা করি। ডায়ালিসিস হচ্ছে একটা বৈষম্যভেদ্য ঝিল্লির ভিতর দিয়ে কিছু সিলেক্টিভ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বা নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবণের ক্লয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণ। মানে মোট কথা হচ্ছে দানাদার পদার্থ থেকে যেখানে যে পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে পৃথকীকরণ করা, এটাকে বলা হচ্ছে ডায়ালিসিস। তো তাৎক্ষণিক বৃক্ক বিকল চিকিৎসায় এই প্রক্রিয়ায় কৃত্রিম বৃক্কের পরিবেশ সৃষ্টি করে রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত পানি অপসারণ করা হয়। তো
তো ডায়ালিসিস হচ্ছে আমরা দুই ধরনের ডায়ালিসিস পদ্ধতি প্রচলিত রয়েছে, একটা হচ্ছে হিমোডায়ালিসিস এবং আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। আচ্ছা, হিমোডায়ালিসিস এই প্রক্রিয়ার শুরুতে কিছু কৃত্রিম বৃক্কের মতো একটা পরিবেশ সৃষ্টি করা হয়, যেটা হচ্ছে কিছু যন্ত্রপাতি, দ্রবণ এবং টিউবের সমন্বয়ে একটা কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয় এবং এই কৃত্রিম বৃক্ক আসল বৃক্কের মতোই একই নীতি অনুসরণ করে কাজ করে। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বজ্র পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রিত করে সেটা আবার দেহে ফেরত পাঠানো হয়। এই বিষয়টা হচ্ছে হিমোডায়ালিসিস প্রক্রিয়া। মানে মোট কথা হচ্ছে বৃক্ক যে কাজটা করতো, এখানে সে অতিরিক্ত যে যন্ত্র আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে বৃক্কের মতো কাজ করে। এটা হচ্ছে হিমোডায়ালিসিস। তো কীভাবে করে এই পদ্ধতিটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো পদ্ধতিটার বিস্তারিত আলোচনা শুরুতে আমরা দেখি হচ্ছে রোগীর দেহে ধমনির ভিতরে একটা ফাঁপা নলাকার সুচ ঢুকানো হয়, এর নাম হচ্ছে ক্যাথেটার। পিছন দিক থেকে একটা নমনীয় টিউব লাগানো হয় এবং টিউবটি প্রথমে কিডনি মেশিনের সাথে সংযুক্ত থাকে এবং পরে একটি শিরা এসে মিলিত হয়। বাহুর নিম্ন প্রান্ত বা পায়ের ক্যাথেটার লাগানো থাকে। যাদের ঘন ঘন ডায়ালিসিস হয় তাদের ক্ষেত্রে একটি ছোট্ট টিউব সহ ক্যাথেটারটি স্থায়ীভাবে লাগিয়ে দেওয়া হয়, যাতে করে বারে বারে ফুটা করতে না হয়। তো পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয়। রক্তে হ্যাপারিন মিশানো হয় যাতে রক্তে জমাট বাঁধতে না পারে। তো রক্ত শরীরে ধীরে ধীরে কিডনি মেশিনের ডায়ালিসিসের দ্রবণে যে টিউব থাকে টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং টিউবগুলিতে আংশিক ঝিল্লি বেষ্টিত ব্যাপন প্রক্রিয়া অতি সূক্ষ্ম অণু এবং পানিকে ব্যাপিত করার সুযোগ দেয়। এর ফলে রক্তকণিকা, প্লেটলেট এবং প্রোটিন অণু বড় হয়, এগুলো ব্যাপিত হতে পারে না। তো আমরা ডায়ালিসিস প্রক্রিয়ার যে পদ্ধতি, আমরা এখানে দেখো একটা ছবিতে দেখা যাচ্ছে এই যে এখানে যে ক্যাথেটার লাগানো হয়েছে সেখান থেকে হচ্ছে যে রক্ত এবং অন্যান্য উপাদান সেটা হচ্ছে দেন ডায়ালাইজার মেশিনে প্রবেশ করছে। সেখান থেকে হচ্ছে কিছু অংশ ওই যে ফ্রেশ ডায়ালাইসিস এবং এখানে একটা চেম্বারের মাধ্যমে ফ্রেশ ডায়ালাইসিস পরিশোধন করার জন্য রাসায়নিক পদার্থ যুক্ত করা হচ্ছে রক্তের সাথে এবং রক্তের যে বজ্র পদার্থ সেটা আবার আলাদা একটা চেম্বারে প্রবেশ করছে। তো ছবিটা তোমরা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমরা পরে ইয়েতে চলে যাই। তো রক্ত ও ডায়ালাইজড এই পদার্থের মধ্যে সমতা না আসা পর্যন্ত বিনিময় অব্যাহত থাকে। রক্তের অবাঞ্ছিত বস্তু, বিশেষ করে ইউরিয়া, অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি অপসারিত হয় এবং প্রয়োজনীয় বস্তু রক্তের সাথে থেকে যায়। মানে যে অবাঞ্ছিত যে বস্তু এইগুলাই সেটা আলাদা চেম্বারে চলে যায়। ইউরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলাই রোগীর রক্ত থেকে ডায়ালাইসিসে ব্যাপিত হলেও কিছু কিছু ক্ষুদ্র অণু যেমন গ্লুকোজ, পানি রক্ত ত্যাগ করে ব্যাপিত হয় না। অর্থাৎ রক্ত এবং ডায়ালিসিসের গ্লুকোজ কোনো ব্যাপন প্রক্রিয়ায় ব্যাপন নতিমাত্রায় থাকে না। মানে হচ্ছে এরা হচ্ছে ব্যাপিত হয় না, মূলত এটা এর সাথে মিশে থাকে পানির সাথে। আচ্ছা, কিডনি মেশিনে স্বয়ংক্রিয় অসমোরেগুলেশন অব্যাহত থাকে, কারণ এখানে রোগীর রক্তের অবিস্রবণিক ঘনত্ব অনুযায়ী রক্তে পানি প্রবেশ করে বা ত্যাগ করে। রোগীর রক্তে লবণের পরিমাণ বেশি হলে ডায়ালাইসাইট থেকে পানি রক্তে প্রবেশ করে, কিন্তু রক্ত বেশি তরল হলে তখন পানি রক্ত থেকে বেরিয়ে যায়, যেমন লবণ, সোডিয়াম আয়ন ব্যাপন যে স্বাভাবিক মাত্রা অনুযায়ী এবং ভিতরের বাইরে ব্যাপিত হয়। রক্তকণিকা এবং প্রোটিন অণু বড় হয়, রক্তে থেকে যায়, ব্যাপিত হতে পারে না। এভাবে রক্ত পরিশ্রিত হয়ে আবার বাহুর শিরায় প্রবেশ করে। এ হচ্ছে আমরা আরেকটা ছবি দেখি, দেখো এই যে কীভাবে করা হয়। এই যে এখানে হচ্ছে একটা ডায়ালাইসিস ক্যাথেটার লাগানো হয়েছে হাতে পায়ে শিরার মাধ্যমে এবং সেখানে দুই পাশে দুইটা মিটার লাগানো থাকে, তিনটা, যাতে পরিমিতভাবে রক্ত পরিবাহিত হয় কম ও বেশি, এবং মাঝখানে যে একটা যন্ত্র বসানো হয়েছে টিউব, সেখানে পরিশ্রিত হয়ে আবার বের হয়ে যায় এবং বের হয়ে পরিশ্রিত হয়ে আবার দেহের হাতের বা পায়ের শিরায় প্রবেশ করে। এ হচ্ছে মোটামুটি যে ডায়ালাইসিস প্রক্রিয়া আছে। তো ডায়ালাইসিসটা হচ্ছে প্রতি সপ্তাহ সম্পূর্ণ হতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো কতগুলো ডায়ালোসাইট ব্যবহার করা হয়, কতগুলো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু দেখি। হিমোডায়ালিসিসে ডায়ালিসিস টিউবগুলোতে যে দ্রবণ রাখা হয় তাকে বলা হয় ডায়ালিসেট
এই ডায়ালিসাইটের উপাদানগুলো হচ্ছে সঠিক তাপমাত্রা থাকতে হবে, সঠিক আয়নিক ভারসাম্য, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, এগুলো হচ্ছে পরিমিত মাত্রায় রাখা হয়। অতিরিক্ত পুষ্টি যেমন গ্লুকোজ, সঠিক পিএইচ এবং বাফারিং সিস্টেম, এগুলো নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে আমরা যে হিমোডায়ালিসিস প্রক্রিয়া, তো আমরা দেখলাম একটা অতিরিক্ত টিউব ব্যবহার করছি, কিন্তু আরেকটা বিশেষ ধরনের পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিসে এখানে কৃত্রিম ঝিল্লির পরিবর্তে আমাদের বডিতে যে পেরিটোনিয়াম ঝিল্লি থাকে বা পেরিটোনিয়াম যে পর্দাটা থাকে, সেটাকে ডায়ালিসিং ঝিল্লি হিসাবে ব্যবহার করে যেটা ব্যবহার করে পেরিটোনিয়াল ডায়ালিসিস করা হয়। এই প্রক্রিয়ার শুরুতে রোগীর হচ্ছে উদরের প্রাচীর একটি ছোট্ট ছিদ্র করে তার ভিতর দিয়ে সরু প্লাস্টিকের টিউব উদরীয় গহ্বরে প্রবেশ করানো হয় এবং স্থায়ীভাবে রেখে দেওয়া হয়। উদরীয় গহ্বরের প্রাচীরটি পেরিটোনিয়াম বা আংশিক ভেদ্য এবং ডায়ালিসিং ঝিল্লি হিসাবে কাজ করে। প্লাস্টিক টিউবের ভিতর দিয়ে ডায়ালোসাইট উদরীয় গহ্বরে প্রবেশ করে কয়েক ঘন্টা রেখে দেওয়া যায়। বাকি অংশ ডায়ালিসেট এবং উদরের বাকি অংশের যে টিস্যু তরলের মধ্যে উপাদানের বিনিময় ঘটে। 3 দিনে 3 থেকে 4 বার এই ডায়ালোসাইট প্রতিস্থাপন করা হয়। এ সময় ভিতরে রোগীর চলাফেরা স্বাধীন এবং প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই এই ডায়ালিসিসের আরেক নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পটেনশিয়াল ডায়ালিসিস বা সিএপিডি বলা হয়। অনেকে কিডনির মেশিনে যুক্ত এবং নিশ্চল থাকার চেয়েও সিপিডি বেশি পছন্দ করে। সিএপিডি সহজ এবং কম ব্যয় সাপেক্ষ হলেও প্লাস্টিক নালীপথে সংক্রমণ হওয়ার ঘটনা হলে অনেক সময় পেরিটোনাইটিস নামক কঠিন রোগ সৃষ্টি হতে পারে। তাই এই পদ্ধতিটা অত একটা ঝুঁকিমুক্ত নয়। তো আমরা এই দুইটার মধ্যে একটু তফাৎটা দেখি। একটা ছবির মধ্যে দেখো, একটা হেমিডায়ালিসিস আর একটা হচ্ছে পেরিটোডায়ালিসিস। এখানে দেখো, এখানে এই যে আর্টিফিশিয়াল একটা কিডনি চেম্বার যুক্ত করা হয়েছে হাত থেকে যদি আমরা যাই, ব্লাড যাচ্ছে উপরের দিকে, দেন হচ্ছে ওখান থেকে রিফাইন হয়ে দেন আবার হাতের শিরায় স্থাপন করা হচ্ছে। আর এদিকে দেখো, এখানে ডায়ালিসাইট শুধু একটা সলিউশন যোগ করা হয়েছে পেরিটোনিয়ালের ক্ষেত্রে, আর এখানে অতিরিক্ত কোনো পর্দা ব্যবহার করা হয়নি। তো এই হলো অবস্থা, দুইটা পদ্ধতি। আচ্ছা, তো সর্বশেষ চিকিৎসা যে পদ্ধতি আছে, যদি বৃক্ক একেবারে কর্মহীন হয়ে যায়, মানে একেবারে কাজ না করে, তখন হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন করা হয়। তো বৃক্ক প্রতিস্থাপন করার জন্য ডায়ালিসিস পদ্ধতি সাময়িক সমাধান হলেও, যেমন হচ্ছে ডায়ালিসিস শুধু অর্থ এবং শারীরিক কষ্ট নয়, মূল্যবান অনেক সময় অপচয় হয়। তো এই জন্য স্থায়ী সমাধান হতে হলে বৃক্ক স্থাপন করাটাই স্থায়ী সমাধান। তো এই যে দেখো কীভাবে আমরা একটা ছবি, প্রথম হচ্ছে বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে হচ্ছে বৃক্ক ডোনার যে বৃক্ক দিবে এবং যারই নেবে তার ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে। দেন হচ্ছে একটা অংশ থেকে মূত্রনালীর অংশ থেকে ওটা কেটে আবার হচ্ছে পরবর্তীতে হচ্ছে যার বডিতে স্থাপন করা হবে, সেটা হচ্ছে বৃক্ক যে জায়গায় থাকে সেখানে স্থাপন করা হয় না, মূত্রনালীর একটু উপরে প্রতিস্থাপন করতে হয়। আমরা একটু সামনে আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা দেখো, তো বৃক্ক প্রতিস্থাপনে যে বিষয়গুলো করণীয় হচ্ছে, যে দেহ থেকে বৃক্ক দান করবে তার বডি থেকে বৃক্ক নিয়ে সংগ্রহ করে 48 ঘন্টার ভিতর রোগীর বডিতে স্থাপন করতে হবে, না হলে কিন্তু এই বৃক্ক সঠিকভাবে কাজ করবে না। তো হচ্ছে এবং সংগ্রহিত যে বৃক্কটি বা কিডনিটি সেটা অবশ্যই সুস্থ হতে হবে, এই জন্য কতগুলো টেস্ট করে নিতে হয়, যেমন HIV বা অন্য কোনো সংক্রামক রোগ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বৃক্কদাতা এবং বৃক্ক যে গ্রহীতা, মানে কিডনি দাতা এবং কিডনি গ্রহীতার দুজনেরই ব্লাড গ্রুপ অবশ্যই একরকম হতে হবে। আচ্ছা, এবং টিস্যুর ধরনও একরকম হতে হবে বৃক্কদাতার এবং গ্রহীতার। যদি ভিন্ন হয় তাহলে কিন্তু এটা সম্ভব না বৃক্ক প্রতিস্থাপন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গ্রহীতার অ্যান্টিবডি সিস্টেমকে দমিত রাখার জন্য বাকি জীবনের নির্দিষ্ট কতগুলাই হচ্ছে ওষুধ খেয়ে যেতে হবে, ফলে বৃক্কটি প্রত্যাখ্যিত হবে না অথবা সামান্য সংক্রমণ থেকে গুরুতর অসুস্থ
অসুস্থতা প্রতিরোধে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। তো নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে তাকে সারা জীবন যদি বৃক্ষ প্রতিস্থাপন করা হয়। আচ্ছা আচ্ছা, তো একটা পদ্ধতিটা আমরা দেখি, যখন হচ্ছে দাতার দেহ থেকে বৃক্ষটা হচ্ছে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়, তখন বৃক্ষটা বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ এর উপর দিয়ে ঠান্ডা স্লাইন দ্রবণ প্রবাহিত করতে হবে। এবং বৃক্ষ প্রতিস্থাপনের সময় প্রথমে হচ্ছে তার শ্রোণীদেশে অপসারণের মাধ্যমে দাতা বৃক্ষটিকে প্রতিস্থাপন করা হয়। দাতা বৃক্ষের ধমনী এবং শিরাকে গ্রহীতার ধমনী শিরার সাথে সংযুক্ত করতে দেওয়া হবে এবং নতুন ইউরেটারকে পৃথকভাবে মূত্রনালীর সাথে জুড়ে দিতে হবে। এভাবেই সাধারণত হচ্ছে বৃক্ষের প্রতিস্থাপন করা হয়। আচ্ছা আচ্ছা, আরও কিছু বিষয় সতর্ক রাখতে হবে, যেমন হচ্ছে তো কতগুলাই প্রতিস্থাপনের পরও পুরানো বৃক্ষ ফেলে দেওয়া হয় না যদি না পুনঃ সংক্রমণ হয় বা প্রতিস্থাপিত বৃক্ষ ছড়িয়ে যেতে পারে। পুরানো বৃক্ষ অনিয়ন্ত্রণযোগ্য হাইপারটেনশন সৃষ্টি করতে পারে অথবা মূত্রথলি থেকে পুনরবৃক্ষের ইউরেটারে মূত্রের পশ্চাৎ প্রবাহ ঘটতে পারে। তো এই হলো মূলত এই বিষয়গুলাই। তো তোমরা আজকে আমরা অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বৃক্ষ বিকলের কারণ, লক্ষণ, প্রতিকার, কীভাবে বৃক্ষের ডায়ালিসিস করা হয়, কীভাবে বৃক্ষের প্রতিস্থাপন করতে হবে, এ হলো বিষয়। এগুলো তোমরা নিয়মিত বাসায় প্র্যাকটিস করবা। তাহলে এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।